অশোক একজন রাজমিস্ত্রি ছিল, যে শহরের কাজ করে নিজের পরিবারে পেট চালাতো। ও রোজকার কাজের জন্য 300 টাকা করে পেত। অশোক একটা ভাড়া বাড়িতে থাকতো নিজের পুরো পরিবারের সাথে। ওর পরিবারে ওর বউ অনুরাধা আর ওর 3 জন বাচ্চা ছিল, ভুবন, জীবন আর নন্দিনী। এই না অনুরাধা, আজকের কামাই। হ্যাঁ, কাল আমি বাড়িওয়ালাকে 3000 টাকা ভাড়া দিয়েছি। ভালো করেছো। হ্যাঁ, খুব ভালো হয় যদি তোমার মাইনে বেড়ে যায়। এত কম টাকায় আমরা কিভাবে চালাবো? ভগবান করুক এইরকম খুব তাড়াতাড়ি হোক। এখন যা হয়েছে তা থাক। অন্তত আমি খুশি যে আমাদের খাওয়ার লোভ নেই। বাচ্চারা স্কুলে যাচ্ছে আর আমরা ভরপেট খাবার খাচ্ছি। ভগবানকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, একদম, আমাদের ওপর ভগবানের অনেক দয়া হোক। অশোক আর অনুরাধা গরিব ছিল বটে, কিন্তু ওদের নিজেদের অবস্থার ওপর কোনো আক্ষেপ ছিল না। ওরা খুশি ছিল আর সন্তুষ্টও ছিল। অনুরাধা প্রায় গরিবদের সাহায্য করত। একদিনের কথা, অনুরাধা বাজারে সবজি কিনছিল। তখনই ও দেখলো একজন বুড়ি মহিলা রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছেন। খুব খিদে পেয়েছে বাবা, অনেক দিন ধরে কিচ্ছু খায়নি। চারপাশের লোকজন বুড়ি মহিলাকে দেখছিল, কিন্তু কেউ ওনাকে টাকা দিচ্ছিল না। আম্মা, আপনার খুব খিদে পেয়েছে, আসুন আমার সাথে। অনুরাধা ওই মহিলাকে পাশের একটা ছোট্ট দোকানে নিয়ে গেল। দাদা, আমাকে পেট ভরে খাইয়ে দিন, এই নিন টাকা। অনুরাধা দোকানদারকে টাকা দিয়ে দিল আর দোকানদার আম্মাকে খাবার দিল। অনেকদিন ধরে না খাওয়া আম্মা তাড়াহুড়োতে খেতে লাগলো। অনুরাধা ওখানেই পাশে বসেছিল। তখন আম্মা পুরো খাবার খেয়ে নিল। আর কিছু চাই আম্মা? না বাবু, পেট ভরে গেছে। ভগবান তোমার মঙ্গল করুন, তুমি অনেক দিন বাঁচো, সব সময় সুখে থাকো। অনুরাধা আম্মার হাতে আরো কিছু টাকা দিল। এই রাখুন, আপনার আবার খিদে পেলে কিছু খেয়ে নেবেন। ধন্যবাদ, তুই খুব ভালো মেয়ে। তোর সাথে কখনো খারাপ হবে না। যখনই তোর সাহায্যের দরকার হবে তুই সব সময় সাহায্য পাবি। অনুরাধা হেসে ওখান থেকে চলে গেল। অনুরাধার মতো অশোকও খুব ভালো ছিল। ও লোকদের সাহায্য করত। কাকা, আমি আপনার সাহায্য করে দিচ্ছি, কিন্তু এটা তো খুবই ভারী বাবা। মিস্ত্রির জন্য আর এমন কি ভারী হবে? চলুন। অশোক ওই বুড়ো লোকটার জিনিস ওর বাড়ি অবধি পৌঁছে দিল। ধন্যবাদ বাবা, তুই অনেক বড় কাজ করলি। ভগবান সব সময় তোর ভালো করুক। এখন আমি যাচ্ছি কাকা। অনুরাধা আর অশোক গরিব ছিল, কিন্তু ওরা কাউকে সাহায্য করবার জন্য সব সময় তৈরি থাকতো। অনুরাধা আর অশোকের ভালো কাজের কোনো শেষ ছিল না। যখনই সুযোগ পেত ওরা কারো না কারো সাহায্য করত। কিছু মাস কেটে গেলে একদিন অশোক একটা বিল্ডিং তৈরির কাজ করছিল। ও অনেক উঁচুতে উঠেছিল আর দুর্ভাগ্যবশত ওর পায়ের নিচের বাঁশ ভেঙে গেল। আর অশোক এত উঁচু থেকে নিচে পড়ল যে ও আঘাত পেল। যখন ওকে হসপিটালে নিয়ে যাওয়া হলো তখন ডক্টর ওকে ব্যান্ডেজ করে দিল। ভগবানের অনেক অনেক ধন্যবাদ যে আপনি বেঁচে গেছেন। একটা হাড় ভেঙে গেছে, যেটা জুড়তে 2 থেকে 3 মাস লাগতে পারে, কিন্তু ততদিন কোনো কাজ করতে পারবেন না। 2-3 মাস? 2-3 মাস কাজ করতে পারবে না শুনে দুজনেই চিন্তায় পড়ে গেল। অশোক একজন দিন আনা দিন খাওয়া শ্রমিক। ও রোজ কাজ করলেই টাকা পেত। 2-3 মাস ওকে বাড়িতে থাকতে হলে ওর বাড়ি কিভাবে চলবে? এখন আমরা কি করতে পারি? আপনি চিন্তা করবেন না, আমি কোনো না কোনো কাজ ঠিকই খুঁজে নেব, যা দিয়ে আমাদের রোজকার জীবন চলে যাবে। আর কোনো রাস্তাও নেই। ভাবিনি কখনো যে ভগবান এই দিনও দেখাবে। অশোক আর অনুরাধার জমানো টাকা চিকিৎসার জন্য খরচ হয়ে গেল। এখন ওদের কাছে খুব কম টাকা আছে। এখন আর মোট 300 টাকা পড়ে আছে। এটা দিয়ে তো মাত্র 2-3 দিনের রেশন আসবে। এখন আমার তাড়াতাড়ি কাজ খুঁজতে হবে। কতদিন ধরে আমি কাজ খুঁজছি। ভগবান যেন আমি তাড়াতাড়ি কাজ পাইয়ে দেয়, যাতে আমাদের না খেয়ে মরার সময় না আসে। হ্যাঁ, ভগবানের কাছে এটাই চাই। ঠিক আছে, এই টাকা দিয়ে যা হবে নিয়ে আসি। হ্যাঁ। অশোক আর অনুরাধা দুজনেই চিন্তায় ছিল। ওদের আর্থিক অবস্থা খারাপ ছিল।
আর 300 টাকা নিয়ে অনুরাধা বাজারে গেল। সেখানেও চাল ডাল আর কিছু সবজি দিল। এখন অনুরাধার কাছে মাত্র 10 টাকা পড়েছিল। ও বাড়ি ফিরছিল, তখনই ওর চোখে পড়ল বুড়ি মহিলার ওপর। খুব খিদে পেয়েছে মা, অনেক দিন ধরে কিচ্ছু খাইনি, কিছু খাবার থাকলে দাও না। আহারে, কিন্তু আজ ওনাকে পেট ভরে খাবার খাওয়ানোর জন্য আমার কাছে টাকাও নেই, মাত্র 10 টাকা আছে, এতে কি হবে? অনুরাধা এদিক ওদিক দেখলো তো একটা চপের দোকান পেল। আমাকে 10 টাকার চপ দিয়ে দিন। অনুরাধা দোকানদারকে 10 টাকা দিল আর চপ নিয়ে নিল। ওই চপ নিয়ে অনুরাধা ওই বুড়ি মহিলার কাছে গেল। আম্মা, আজ আমি তোমায় পেট ভরে তো খাওয়াতে পারবো না, কিন্তু এটা খেয়ে নাও। ওই বুড়ি মহিলা চপের ঠোঙা ধরলো আর বলল, আজ এই চপ তুই নিজের বাড়ি নিয়ে যা, ধরে নে আমি খেয়ে নিয়েছি, আজ এটার ওপর তোর অধিকার। আম্মা, কিন্তু আপনার তো খিদে পেয়েছে না? ওই বুড়ি মহিলা হাসলো আর কিছুক্ষণের মধ্যে অনুরাধার চোখের সামনে উধাও হয়ে গেল। অনুরাধা অবাক হয়ে গেল। ও বুড়ি মহিলাকে এদিক ওদিক খুঁজতে লাগলো, কিন্তু ও ওনাকে কোথাও খুঁজে পেল না। তারপর অনুরাধা বাড়ি ফিরল, ওর বর অশোককে এইসব ঘটনা বলল। এইভাবে কেউ কিভাবে উধাও হয়ে যেতে পারে জানি না, আমিও অবাক হয়ে গেছিলাম। আচ্ছা, ওই চপগুলো তো দেখাও। অশোক ওই চপের ঠোঙা খুললো আর অবাক হয়ে গেল। ঠোঙার ভেতরে সোনার চপ রাখা ছিল। সোনা? এতগুলো সোনা? এটা সত্যি নাকি? হ্যাঁ, কিন্তু কিভাবে? হয়তো এই বুড়ি মহিলার জন্য। সেদিন উনি আমাকে আশীর্বাদ করেছিলেন। ধন্যবাদ, তুই খুব ভালো, তোর সাথে কখনো খারাপ হবে না। তোর যখনই সাহায্যের দরকার হবে তুই সব সময় সাহায্য পাবি। হ্যাঁ, তোমার ভালোর জন্য আজ আমাদের দরকারের সময় সাহায্য পেয়ে গেছি অনুরাধা, বলো। ভগবানের অনেক অনেক ধন্যবাদ। সেদিনের পরে অশোক আর অনুরাধার জীবন বদলে গেল। অশোকের চিকিৎসা হয়ে গেল আর এখন আরও রাজমিস্ত্রি নেই। অনুরাধা আর অশোক নিজেদের বাড়ি কিনে নিল আর একটা দোকানও। এখন দুজন একসাথে কাজ করে। সোনার চপ অশোক আর অনুরাধার জীবন বদলে দিল। অশোক একজন রাজমিস্ত্রি ছিল, যে শহরের কাজ করে নিজের পরিবারে পেট চালাতো। ও রোজকার কাজের জন্য 300 টাকা করে পেত। অশোক একটা ভাড়া বাড়িতে থাকতো নিজের পুরো পরিবারের সাথে। ওর পরিবারে ওর বউ অনুরাধা আর ওর 3 জন বাচ্চা ছিল, ভুবন, জীবন আর নন্দিনী। এই না অনুরাধা, আজকের কামাই। হ্যাঁ, কাল আমি বাড়িওয়ালাকে 3000 টাকা ভাড়া দিয়েছি। ভালো করেছো। হ্যাঁ, খুব ভালো হয় যদি তোমার মাইনে বেড়ে যায়। এত কম টাকায় আমরা কিভাবে চালাবো? ভগবান করুক এইরকম খুব তাড়াতাড়ি হোক। এখন যা হয়েছে তা থাক, অন্তত আমি খুশি যে আমাদের খাওয়ার লোভ নেই। বাচ্চারা স্কুলে যাচ্ছে আর আমরা ভরপেট খাবার খাচ্ছি। ভগবানকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, একদম, আমাদের ওপর ভগবানের অনেক দয়া হোক। অশোক আর অনুরাধা গরিব ছিল বটে, কিন্তু ওদের নিজেদের অবস্থার ওপর কোনো আক্ষেপ ছিল না। ওরা খুশি ছিল আর সন্তুষ্টও ছিল। অনুরাধা প্রায় গরিবদের সাহায্য করত। একদিনের কথা, অনুরাধা বাজারে সবজি কিনছিল। তখনই ও দেখল একজন বুড়ি মহিলা রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছেন। খুব খিদে পেয়েছে বাবা, অনেক দিন ধরে কিচ্ছু খাইনি। চারপাশের লোকজন বুড়ি মহিলাকে দেখছিল, কিন্তু কেউ ওনাকে টাকা দিচ্ছিল না। আম্মা, আপনার খুব খিদে পেয়েছে, আসুন আমার সাথে। অনুরাধা ওই মহিলাকে পাশের একটা ছোট্ট দোকানে নিয়ে গেল। দাদা, আমাকে পেট ভরে খাইয়ে দিন, এই নিন টাকা। অনুরাধা দোকানদারকে টাকা দিয়ে দিল আর দোকানদার আম্মাকে খাবার দিল। অনেক দিন ধরে না খাওয়া আম্মা তাড়াহুড়োতে খেতে লাগলো। অনুরাধা ওখানেই পাশে বসেছিল। যখন আম্মা পুরো খাবার খেয়ে নিল। আর কিছু চাই আম্মা? না বাবু, পেট ভরে গেছে, ভগবান তোমার মঙ্গল করুন, তুমি অনেক দিন বাঁচো, সব সময় সুখে থাকো। অনুরাধা আম্মার হাতে আরো কিছু টাকা দিল। এই রাখুন, আপনার আবার খিদে পেলে কিছু খেয়ে নেবেন। ধন্যবাদ, তুই খুব ভালো মেয়ে, তোর সাথে কখনো খারাপ হবে না,
যখনই তোর সাহায্যের দরকার হবে তুই সব সময় সাহায্য পাবি। অনুরাধা হেসে ওখান থেকে চলে গেল। অনুরাধার মতো অশোকও খুব ভালো ছিল, ও লোকদের সাহায্য করত। কাকা, আমি আপনার সাহায্য করে দিচ্ছি, কিন্তু এটা তো খুবই ভারী বাবা। মিস্ত্রির জন্য আর এমন কি ভারী হবে, চলুন। অশোক ওই বুড়ো লোকটার জিনিস ওর বাড়ি অবধি পৌঁছে দিল। ধন্যবাদ বাবা, তুই অনেক বড় কাজ করলি। ভগবান সব সময় তোর ভালো করুক। এখন আমি যাচ্ছি কাকা। অনুরাধা আর অশোক গরিব ছিল, কিন্তু ওরা কাউকে সাহায্য করবার জন্য সব সময় তৈরি থাকতো। অনুরাধা আর অশোকের ভালো কাজের কোনো শেষ ছিল না। যখনই সুযোগ পেত ওরা কারো না কারো সাহায্য করত। কিছু মাস কেটে গেলে একদিন অশোক একটা বিল্ডিং তৈরির কাজ করছিল। ও অনেক উঁচুতে উঠেছিল, আর দুর্ভাগ্যবশত ওর পায়ের নিচের বাঁশ ভেঙে গেল। আর অশোক এত উঁচু থেকে নিচে পড়ল যে ও আঘাত পেল। যখন ওকে হসপিটালে নিয়ে যাওয়া হলো তখন ডক্টর ওকে ব্যান্ডেজ করে দিল। ভগবানের অনেক অনেক ধন্যবাদ যে আপনি বেঁচে গেছেন। একটা হাড় ভেঙে গেছে, যেটা জুড়তে 2 থেকে 3 মাস লাগতে পারে, কিন্তু ততদিন কোনো কাজ করতে পারবেন না। 2-3 মাস? 2-3 মাস কাজ করতে পারবে না শুনে দুজনেই চিন্তায় পড়ে গেল। অশোক একজন দিন আনা দিন খাওয়া শ্রমিক, ও রোজ কাজ করলেই টাকা পেত। 2-3 মাস ওকে বাড়িতে থাকতে হলে ওর বাড়ি কিভাবে চলবে? এখন আমরা কি করতে পারি? আপনি চিন্তা করবেন না, আমি কোনো না কোনো কাজ ঠিকই খুঁজে নেব, যা দিয়ে আমাদের রোজকার জীবন চলে যাবে। আর কোনো রাস্তাও নেই। ভাবিনি কখনো যে ভগবান এই দিনও দেখাবে। অশোক আর অনুরাধার জমানো টাকা চিকিৎসার জন্য খরচ হয়ে গেল। এখন ওদের কাছে খুব কম টাকা আছে। এখন আর মোট 300 টাকা পড়ে আছে। এটা দিয়ে তো মাত্র 2-3 দিনের রেশন আসবে। এখন আমার তাড়াতাড়ি কাজ খুঁজতে হবে। কতদিন ধরে আমি কাজ খুঁজছি। ভগবান যেন আমি তাড়াতাড়ি কাজ পাইয়ে দেয়, যাতে আমাদের না খেয়ে মরার সময় না আসে। হ্যাঁ, ভগবানের কাছে এটাই চাই। ঠিক আছে, এই টাকা দিয়ে যা হবে নিয়ে আসি। হ্যাঁ। অশোক আর অনুরাধা দুজনেই চিন্তায় ছিল। ওদের আর্থিক অবস্থা খারাপ ছিল। আর 300 টাকা নিয়ে অনুরাধা বাজারে গেল। সেখানেও চাল ডাল আর কিছু সবজি দিল। এখন অনুরাধার কাছে মাত্র 10 টাকা পড়েছিল। ও বাড়ি ফিরছিল, তখনই ওর চোখে পড়ল বুড়ি মহিলার ওপর। খুব খিদে পেয়েছে মা, অনেক দিন ধরে কিচ্ছু খাইনি, কিছু খাবার থাকলে দাও না। আহারে, কিন্তু আজ ওনাকে পেট ভরে খাবার খাওয়ানোর জন্য আমার কাছে টাকাও নেই। মাত্র 10 টাকা আছে, এতে কি হবে? অনুরাধা এদিক ওদিক দেখলো তো একটা চপের দোকান পেল। আমাকে 10 টাকার চপ দিয়ে দিন। অনুরাধা দোকানদারকে 10 টাকা দিল আর চপ নিয়ে নিল। ওই চপ নিয়ে অনুরাধা ওই বুড়ি মহিলার কাছে গেল। আম্মা, আজ আমি তোমায় পেট ভরে তো খাওয়াতে পারবো না, কিন্তু এটা খেয়ে নাও। ওই বুড়ি মহিলা চপের ঠোঙা ধরলো আর বলল, আজ এই চপ তুই নিজের বাড়ি নিয়ে যা। ধরে নে আমি খেয়ে নিয়েছি, আজ এটার ওপর তোর অধিকার। আম্মা, কিন্তু আপনার তো খিদে পেয়েছে না? ওই বুড়ি মহিলা হাসলো আর কিছুক্ষণের মধ্যে অনুরাধার চোখের সামনে উধাও হয়ে গেল। অনুরাধা অবাক হয়ে গেল। ও বুড়ি মহিলাকে এদিক ওদিক খুঁজতে লাগলো, কিন্তু ও ওনাকে কোথাও খুঁজে পেল না। তারপর অনুরাধা বাড়ি ফিরল, ওর বর অশোককে এইসব ঘটনা বলল। এইভাবে কেউ কিভাবে উধাও হয়ে যেতে পারে জানি না, আমিও অবাক হয়ে গেছিলাম। আচ্ছা, ওই চপগুলো তো দেখাও। অশোক ওই চপের ঠোঙা খুলল আর অবাক হয়ে গেল। ঠোঙার ভেতরে সোনার চপ রাখা ছিল। সোনা? এতগুলো সোনা? এটা সত্যি নাকি? হ্যাঁ, কিন্তু কিভাবে? হয়তো এই বুড়ি মহিলার জন্য। সেদিন উনি আমাকে আশীর্বাদ করেছিলেন। ধন্যবাদ, তুই খুব ভালো। তোর সাথে কখনো খারাপ হবে না। তোর যখনই সাহায্যের দরকার হবে তুই সব সময় সাহায্য পাবি। হ্যাঁ, তোমার ভালোর জন্য আজ আমাদের দরকারের সময় সাহায্য পেয়ে গেছি অনুরাধা, বলো। ভগবানের অনেক অনেক ধন্যবাদ। সেদিনের পরে অশোক আর অনুরাধার জীবন বদলে গেল। অশোকের চিকিৎসা হয়ে গেল আর এখন আরও রাজমিস্ত্রি নেই। অনুরাধা আর অশোক নিজেদের বাড়ি কিনে নিল আর একটা দোকানও।
এখন দুজন একসাথে কাজ করে। সোনার চপ অশোক আর অনুরাধার জীবন বদলে দিল। মিরপুর নামের একটা গ্রাম ছিল। যজ্ঞ নামের একজন ভিখারি গ্রামে থাকতো। যজ্ঞর দুটো বাচ্চা ছিল, রাজু আর মিনি। বাবা, আমরা কি প্রথম থেকেই গরিব? না বাবু, আমরা প্রথম থেকেই গরিব না। আমার বাবা মানে তোমার দাদু একজন সমৃদ্ধশালী মানুষ ছিল। উনি একবার জঙ্গলে পনিরের বাড়ি পেয়েছিলেন। ওই বাড়ি থেকে যত ইচ্ছে পনির নেওয়া যেত। বাবা জাদুর পনির বাড়ি থেকে পনির নিয়ে আশেপাশে সব শহরে বিক্রি করত। পনির বিক্রি করে আমার বাবা খুব বড় লোক হয়ে গিয়েছিল। কিন্তু একদিন গ্রামের প্রধান কবির সিং জাদু পনিরের বাড়ির কথা জেনে গেল। উপেন্দ্র, আমি শুনেছি যে তুমি জঙ্গলে একটা পনিরের বাড়ি পেয়েছো। হ্যাঁ প্রধান বাবু, আমি পেয়েছি, আর তার জন্য আমি এত বড় লোক হতে পেরেছি। এখন টাকা পয়সার দিক থেকে কয়েকদিনের মধ্যেই আমি তোমাকেও হারিয়ে দেব। পুরো শহরে যত বেড়া আছে তাদের সবাইকে আমি পনির সাপ্লাই করি। এই গোটা গ্রামের সব কিছুর ওপর সবার আগে আমার অধিকার আছে। তুমি আমাকে না বলে জাদু পনিরের বাড়ি থেকে অনেক রোজগার করেছো, তাই তুমি এর শাস্তি পাবে। প্রধান বাবু বাবার থেকে সব কিছু কেড়ে নিল আর বাবাকে গ্রাম থেকে বের করে দিল। কিন্তু বাবা গ্রামের কাছাকাছি ঘুরে বেড়াতো, আর যখন কেউ ওনাকে কাজ দিল না তখন ভিক্ষা করে সংসার চালাতে লাগলো। বাবু, তখন থেকেই আমরা গরিব। বাবা, ওই পনিরের বাড়ি কি এখনো জঙ্গলে আছে? না, এখন ওই পনিরের বাড়ির কোনো খোঁজ নেই। যখন প্রধান বাবু পনিরের বাড়ি থেকে পনির নিতে গেল তখন ওই বাড়ি উধাও হয়ে গেছিল। তখন থেকেই ওই পনিরের বাড়ির কোনো খোঁজ নেই। মাঝে মাঝে যজ্ঞর পরিবারের খুব খারাপ অবস্থা হয়ে যেত। বাবা, আজকে রাজু জ্বর এসেছে, আমরা দুজনে দুদিন ধরে কিচ্ছু খাইনি, কিছু খাবার নিয়ে আসো না। হ্যাঁ মিনি, আমি এক্ষুনি কারোর বাড়ি থেকে কিছু চেয়ে আনছি। সেদিন যজ্ঞ গ্রামের বাড়ি বাড়ি ঘুরে বেড়ালো, কিন্তু কেউ ওকে কিছুই দিল না। যজ্ঞ যখন প্রধানের বাড়িতে গেল তখনও বাড়ির ভেতর থেকে গরম গরম পরোটার গন্ধ পেল। প্রধান বাবু, দরজা খুলুন, আমি যজ্ঞ। আমার বাচ্চারা অসুস্থ আর ক্ষুধার্ত, ওদের কিছু খাবার দিন। যজ্ঞ, তুই আবার এখানে এসেছিস? চলে যা এখান থেকে, নয়তো এখনই আমার চাকরদের বলে তোকে গ্রামের বাইরে বের করে দেবো। তোকে গ্রামে থাকতে দিচ্ছি, ওটাই আমি করুণা করছি ভাব। প্রধানজি তার লোকেদের পাঠাবার আগে যজ্ঞ রাস্তার একটা কোনায় লুকিয়ে বসে পড়ল। কিছুক্ষণ পরে প্রধানজি তার বাড়িতে তালা দিয়ে ওনার লোকেদের নিয়ে চলে গেল। যজ্ঞ ভাবল যে ও ওর বাচ্চাদের জন্য খাবার চুরি করবে। পাঁচিল থেকে লাফ মেরে যজ্ঞ প্রধানের বাড়িতে ঢুকে পড়ল। ও ৫-৬টা পরোটা চুরি করে দৌড়ে পালালো। সেদিন যজ্ঞর পরিবার পরোটা খেয়ে পেট ভরালো। ভরা দুপুরে যখন সারা গ্রাম ফাঁকা ছিল আর যজ্ঞ আর ওর বাচ্চারা ঘুমোচ্ছিল, তখনই হঠাৎ কেউ যজ্ঞর বাড়ির দরজা ভেঙে ফেলল। যজ্ঞ আর ওর ছেলে মেয়ে ভয় কেঁপে উঠল। দরজার কাছে প্রধানজি আর ওনার লোকজন লাঠি নিয়ে দাঁড়িয়েছিল। যজ্ঞ, তোর সাহস এত বেড়ে গেছে যে তুই আমার বাড়িতে ঢুকে চুরি করলি? আমি তোর সব কুকীর্তি সিসিটিভি ক্যামেরায় দেখে এসেছি। তোমরা ভালো করে যজ্ঞকে মারধর করো আর এই ৩ জনকে গ্রামের বাইরে ফেলে দাও। এই কথা বলে প্রধানজি ওখান থেকে চলে গেল। প্রধানজির ২ জন চাকর যজ্ঞকে খুব বাজেভাবে লাঠি দিয়ে মারতে লাগলো। রাজু আর মিনি ওর বাবাকে এইভাবে মার খেতে দেখতে পারল না। দুজনে ওদের গুলটি নিয়ে প্রধানজির ২ জন চাকরের মাথায় পাথর ছুড়ল। ওই লোকগুলো ওদের মাথা ধরে বসে পড়ল। আরে আরে, মেরে ফেললো রে! বাবা, তাড়াতাড়ি পালাও!
ওরা তিনজন বাড়ি ছেড়ে জঙ্গলের দিকে পালালো। প্রধানজির দুজন লোক ওদের পেছনে দৌড়ালো। যজ্ঞ, কত দূর পালাবি? তোকে আর তোর বাচ্চাদের আমি ছাড়বো না। প্রধানজির দুজন লোক খ্যাপা কুকুরের মতো যজ্ঞ আর ওর বাচ্চাদের পিছনে দৌড়াচ্ছিল। এই আমরা কোন মুশকিলে পড়লাম বাবা, এখন কি করব? যজ্ঞুর মনে হচ্ছিল যে ও আর ওর বাচ্চারা বাঁচবে না। তখনই হঠাৎ যজ্ঞ আর ওর বাচ্চারা পনিরের বাড়ি দেখতে পেল। ওরা তিনজন পনিরের বাড়ির ভেতরে ঢুকে গেল। প্রধানজির লোকেরা পনিরের বাড়ি অবধি পৌঁছানোর আগেই পনিরের বাড়ি উধাও হয়ে গেল। পনিরের বাড়িতে তোমাদের স্বাগতম। এই চাদুর বাড়ি থেকে তোমাদের যা ইচ্ছা তত পনির নিতে পারো। তুমি কি সেই পুরনো পনির বাড়ি যা আমার বাবা পেয়েছিল? হ্যাঁ, আমি ওটাই। আমি তোমার বাবাকে না করেছিলাম আমার দ্বারা রোজগার করা টাকা পয়সার অহংকার না করতে। যদি আমার ব্যাপারে কেউ কিছু জেনে যায় তাহলে আমি উধাও হয়ে যাব। কিন্তু তোমার বাবা তো শোনেনি, আর শেষমেশ প্রধানবাবু আমার ব্যাপারে জেনে গেল, আর তখন আমায় উধাও হতে হলো। তুমি এই ভুল করো না যা তোমার বাবা করেছিল। না, আমি এরকম ভুল করব না, আর তোমার কথা কাউকে বলবো না। কিন্তু আমি না বললেও যদি কেউ তোমার কথা জেনে যায় তাহলে কি হবে বলো তো? তুমি ওসব নিয়ে ভেবো না, আমি সেসব সামলে নেব। সবার আগে যজ্ঞ আর ওর বাচ্চারা পেট ভরে পনির খেলো। পনিরটা তো খুব দারুণ খেতে বাবা, মনে হচ্ছিল যেন ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম দুধ দিয়ে খাচ্ছি আমি। বাচ্চারা, আমরা কাল থেকে পনির বিক্রি করতে যাব, কিন্তু আমরা অতিরিক্ত রোজগার করব না। আমরা ততটাই বিক্রি করব যতটা আমাদের দরকার পড়বে। ওদিকে প্রধানজি রেগে গিয়ে পাগল হয়ে যাচ্ছিল। তোমরা দুজনে আমার নাম মাটিতে মিশিয়ে দিলে, দুজনে মাথায় আঘাত পেয়ে চলে এলে, আর বলছো ওরা তিনজন হঠাৎ জঙ্গলে উধাও হয়ে গেল। এখন আমাকে রঙ্গা আর মুন্নাকে পাঠাতে হবে। প্রধানজি ও লোকেদের জঙ্গলের বাইরে পাহারায় বসিয়ে দিল। প্রধানজি লোকেরা দেখল যজ্ঞ, রাজু আর মিনি রোজ পনির নিয়ে বাজারে বিক্রি করতে যায়। ওরা এই কথাটা প্রধানজিকে গিয়ে বলল। আগের বার ওই পনিরের বাড়ি কে জানে কোথাও উধাও হয়ে গিয়েছিল, এইবার আমার ওটা যেভাবেই হোক চাই। পরের দিন যখন এই যজ্ঞুর পরিবার জঙ্গলের বাইরে গেল, তখন প্রধানজি ওদের ধরে ফেলল আর তিনজনের হাত বেঁধে দিল। এখন তোমরা তিনজন চুপচাপ আমাকে ওই পনিরের বাড়িতে নিয়ে যাবে, নইলে আমি তোমাদের এমন হাল করব যে তোমরা নিজেদের চিনতে পারবে না। যজ্ঞ, রাজু আর মিনি প্রধানজিকে থেকে অনেকক্ষণ ধরে ঘোরাতে থাকলো, কিন্তু পনিরের বাড়ি অবধি নিয়ে গেল না। যজ্ঞ, অনেকক্ষণ হয়ে গেছে, মনে হচ্ছে তুই আমার সাথে চালাকি করছিস। চাকররা, ওর বাচ্চাদের গভীর পুকুরে ফেলে দাও। না না না, এরকম কিছু করবেন না, আমি নিয়ে যাচ্ছি। শেষমেশ যজ্ঞ প্রধানজিকে পনিরের বাড়িতে নিয়ে গেল। তো এই হলো পনিরের বাড়ি। চাকররা, ওদের গাছের সাথে বেঁধে দাও, আমরা পনিরের বাড়ির ভেতরে ঘুরতে যাব। ওরা তিনজন যেই ভেতরে গেল, অনেক পনির ওদের মাথার ওপর পড়ল। প্রধানজি আর ওনার লোকেরা পনিরের চাইয়ের নিচে চাপা পড়ে গেল। ও, কেউ বাঁচাও, আমাদের বাইরে বের করো, আমার দম বন্ধ হয়ে গেছে, আমার দম নিতে কষ্ট হচ্ছে। প্রধান বাবু, আগে তুমি কথা যাও যে তুমি কোনোদিন যজ্ঞের পরিবারকে বিরক্ত করবে না আর আমায় কখনো খুঁজবে না। ঠিক আছে ঠিক আছে, আমি কথা দিচ্ছি, আমি গ্রামের কোনো লোককে বিরক্ত করব না। আমায় বাঁচাও, বাঁচাও আমায়। তখনই ওদের ওপর পড়া পনিরের চাই উধাও হয়ে গেল। প্রধানজি আর ওনার লোকেরা যজ্ঞ, রাজু আর মিনিকে খুলে দিল আর তারপর নিজেদের বাড়ির দিকে পালালো। লক্ষণপুর নামের একটা গ্রামে সুষমা নিজের ছেলে আর বর রামদুলালের সাথে থাকত। সুষমার বর বিকলাঙ্গ ছিল, এই কারণে সুষমাই বাড়ির দেখাশোনা করত।
সেই জন্যে সুষমা ঘর চালানোর জন্য নিজের ভাগ্নে করণের সাথে জিলিপির দোকান চালাতো। করণ খুব ঝগড়ালু আর কিপটে টাইপের লোক ছিল। সবসময় লোকেদের সাথে ঝগড়া আর সবসময় রাগেই থাকতো। ও নিজের মামার সমস্ত জমি আর ঘরবাড়ি নিতে চাইছিল। বাবু করণ, যাও গিয়ে দোকান খোলো, আমি অন্য কাজে ব্যস্ত আছি। আমি কোনো কাজ করব না। তুমি মাইমা হয়ে আমাকে দিয়ে সব কাজ করাও, তোমার লজ্জা করে না? আমি তোকে পাহাড় ভাঙতে তো বলিনি না, ব্যাস এইটুকুই বলেছি যে দোকান খুলে দে। করণ ওখান থেকে রাগের চোটে দোকান খুলতে চলে যায়। দাদা, আমাকে জিলিপির সাথে দইও দিও। এটা নিয়ে তুমি 3 বার এসেছো, বারবার দই চাও তুমি আমার কাছে। যাও, আমি তোমাকে আর দেবো না। তাহলে তুমি কি আমার সাথে ঝগড়া করতে চাও? তোমার তো এটা রোজকার কাজ। ওই দুজনের মধ্যে ঝগড়া হচ্ছিলই যে তক্ষুনি সুষমা চলে আসে। আন্টি, এই দেখুন ও আমার সাথে কিভাবে ঝগড়া করছে। এখানে দাঁড়িয়ে থাকলে আমি পাগল হয়ে যাব। আমি এবার যাই, এখানে আমি একদম থাকবো না। করণ ওখান থেকে ঝগড়া করে চলে যায়। সুষমা একাই সারা দিন দোকান চালায় আর রাত্রিবেলা ক্লান্ত হয়ে নিজের বর রামদুলালের কাছে এসে সমস্ত কথা বলে। তুমি ওকে বোঝাও না কেন? আমি জানি সুষমা, আমি ওর সাথে একবার কথা বলে দেখছি। হ্যাঁ করো, আর তাড়াতাড়ি করে নিও, দিনের পর দিন ওর ভবিষ্যৎ খারাপই হয়ে যাচ্ছে। রামদুলাল করণকে আওয়াজ দিয়ে ডেকেই ছিল যে করণ অর্ধেক রাত্রিবেলা নিজের বন্ধুদের সাথে ঘোরাফেরা করতে চলে যায়। আমি আমার ভাগের খাবারটা খেয়ে নিয়েছি। আমি এখন আমার বন্ধুদের সাথে রাত্রে পার্টি করতে যাচ্ছি। সকালে দেখা হবে, না হলে বিকেলে আসবো। তাই আমাকে নিয়ে চিন্তা করো না তোমরা। দেখলে তো তুমি, আজও দোকান আমিই খুললাম আর কালও আমাকেই খুলতে হবে। দ্বিতীয় দিন করণ অনেক রাত্রিবেলা ফেরে নিজের মামা রামদুলালের সমস্ত জমির কাগজপত্র নিজের নামে করার জন্য। মামা, এই নাও, এর উপর একটা সাইন করে দাও। আমার পরীক্ষার রেজাল্ট এটা। আচ্ছা, দাও দাও, কই দেখি। আমি এক্ষুনি আঙুলের ছাপ দিয়ে দিচ্ছি ওতে। এর মধ্যেই ওখানে সুষমা চলে আসে আর ওর হাতে জমিনের কাগজপত্র দেখে ফেলে। দাঁড়াও, এটা তুমি কি করছো? আমি করণের কলেজের কাগজের উপরে ছাপ লাগিয়ে দিচ্ছি। এগুলো কলেজের কাগজ নয়, বরং আমাদের সম্পত্তির কাগজপত্র। কি বললে তুমি? আরে আর একটু লেট করে এলে কি হতো তোমার? সুষমা আর রামদুলাল দুজনেই করণের ব্যবহারের কারণে খুব অস্থির হয়ে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় আর সুষমা একাই জিলিপির দোকান চালাতে শুরু করে। এখন থেকে আমি একটু তাড়াতাড়ি এসে একটু লেটই যাব, এর কারণে আমি বেশি লাভ রোজগার করব। সুষমা সারা দিন পরিশ্রম করে নিজের জিলিপির দোকান চালাচ্ছিল। এই দোকানের 12টা বাজাতে হবে। এই মাইমার জন্যই আমি আমার জমিটা ফেরত পেলাম না। যদিও না থাকতো তাহলে আমি সমস্ত দোকান আর বাড়ির মালিক হয়ে যেতাম। একটা কাজ করি, জিলিপির ভেতরে নষ্ট হয়ে যাওয়া দুধের পনির মিশিয়ে দেব, তাহলে জিলিপিগুলো নষ্ট হয়ে যাবে। করণ একটা প্ল্যান বানালো। করণ ফাটা দুধের তৈরি একটা পনির জিলিপির বড় বালতিতে ফেলে দিল। দিদি, আমাকে গরম গরম জিলিপি দাও না। দাঁড়াও, এক্ষুনি গরম গরম বানিয়ে দিচ্ছি। সুষমা না জেনেই ওই পনিরে মিক্স করা জিলিপি দিয়ে দিল, যেটা লালের জায়গায় পুরো সাদা ছিল। এটা কি আর কি করলেন দিদি? আমি তো গরম গরম জিলিপি চেয়েছিলাম আর আপনি আমাকে এই মিষ্টি পনির খাওয়াচ্ছেন। এটা শুধু জিলিপির মতো দেখতে, কিন্তু জিলিপি থোড়েই না। এটা কি করে হতে পারে? কিছু একটা গন্ডগোল নিশ্চয়ই হয়েছে। ওই মহিলাটিকে দোকান থেকে দূরে যেতে দেখে করণ খুব খুশি হয়। মনে হচ্ছে ও পুলিশকে ডাকতে যাচ্ছে। এবার বেটা বুঝতে পারবে যে আমার সাথে পাঙ্গা নেওয়ার ফল ঠিক কি হয়। তক্ষুনি ওখানে রামদুলাল নিজের ছোটবেলার বন্ধুদের সাথে চলে আসে। এই যে সুষমা, আমার কয়েকজন বন্ধু এখানে তোমার সাথে দেখা করতে এসেছে আর আমাদের দোকানের জিলিপি খেতে এসেছে। আরে বাহ, এটা তো খুব ভালো কথা। আগে আপনার দোকানের জিলিপির ব্যাপারে আমি অনেক শুনেছি। হ্যাঁ, আমিও শুনেছি। আর আমরা 400 কিলোমিটার দূর থেকে এখানে এসেছি জিলিপি খেতে। সুষমাকে জিলিপির মধ্যে পনির ফেলার কথাটা মনে পড়ল, কিন্তু যারা এসেছিল তাদের জেদ আর উৎসুকতার কারণে সুষমা ওদেরকে গরম গরম পনিরের জিলিপি বানিয়ে দিয়ে দিল। আপনার এখানকার জিলিপি একটু অদ্ভুত খেতে লাগছে আমার। মনে হয় আজকে সুষমা একটু অন্য রকমের জিলিপি বানিয়েছে। জিলিপিগুলো দেখতে সাদা হতে পারে, কিন্তু খেতে সুস্বাদু হবে।
আর ওদের জিলিপি খাওয়ার আগেই ওখানে করণ চলে আসে। হ্যাঁ হ্যাঁ, খান খান। এনার এই জিলিপির কারণেই তো অনেক গ্রাহক পালিয়ে গেছেন, আর কিছুক্ষণ পরে আপনারাও পালিয়ে যাবেন। আগে ও হলো আমার ভাগনা, সবসময় উল্টো পাল্টা কথা বলে। আপনারা জিলিপি খান না। আর যেই মাত্র রামদুলালের ছোটবেলার বন্ধুরা জিলিপি খেলো, ওই পনির মিক্স করা জিলিপি ওরা খেয়ে অবাক হয়ে যায় আর বলেন, বাহ বৌদি বাহ, কি জিলিপি বানিয়েছেন আপনি। জিলিপি কম, রসমালাই বেশি মনে হচ্ছে। হ্যাঁ সত্যি, জিলিপিগুলো দারুণ খেতে। আজ থেকে আপনি আপনার এই দোকানের নামটা পাল্টে দিয়ে পনির জিলিপি নাম দিয়ে পনির জিলিপি নামটা রাখুন, তারপর দেখবেন অনেক বেশি লাভ হবে। কি সত্যি? আমি তো জানতাম না এসব কি করে হলো। কি বললেন আপনি? জিলিপি খেতে ভালো লাগছে? করণ ওদের কথায় বিশ্বাস করতে পারল না, আর ও নিজেরই মিশিয়ে দেওয়া পনিরের জিলিপি নিজেই খেতে লাগলো। যেই মাত্র জিলিপি খেলো ওর ভালো লাগলো। আর এটা তো সত্যি দারুণ খেতে, কিন্তু সবাই মাইমার প্রশংসা কেন করছেন? এই পনির জিলিপি আমি তৈরি করেছি, কারণ এর মধ্যে পনির তো আমিই মিশিয়েছিলাম। এবার দেখলে তোমরা আমার কামাল। সুষমা সব কথা বুঝে গেছিল। তক্ষুনি ও বলল, তুই চাইতি যে আমাদের জিলিপির দোকান বন্ধ হয়ে যাক আর আমরা রাস্তায় চলে আসি, তাই না? সুষমা, এইসব আলোচনা অতিথিদের সামনে আমাদের করা উচিত নয়। আর যেই মাত্র সমস্ত আত্মীয়রা চলে গেল, করণ নিজের মামা রামদুলালকে বলল, মামা, তুমি আমাকে জমি জায়গা কিছুই দিলে না। আমি শুধু এইটুকুই চাই যে আপনি আমাকে এই দোকানটা দিয়ে দিন, আর এখন থেকে আমি এখানে পনির জিলিপি বানাবো। আমাদেরকে দোকান দেওয়ায় কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি কি দোকান ভালো করে চালাবে? তুমি সে নিয়ে চিন্তা করো না। যদি আমি দোকান ভালো করে চালাতে না পারি, তাহলে তুমি এসে দোকানটা কেড়ে নিও। আচ্ছা ঠিক আছে, আমরা এমনটাই করব। করণ দিন রাত পরিশ্রম করে নিজের পনিরের জিলিপির দোকানে কাজ করতে থাকে, কিন্তু করণের বন্ধুরা, যাদের সাথে ও রাত দিন ঘোরাফেরা করত, তারা এই কথায় একদমই খুশি ছিল না। আর ওদের মধ্যে একটা ভালো বন্ধু ওকে এসে বলল, চল করণ, যাই আমরা। তোদের সঙ্গে আমি আর যেতে পারবো না, আমাকে আমার দোকানটা সামলাতে হবে যে। মামা মাইমা ভরসা করে আমাকে দোকানটা দিয়ে দিয়েছে। করণের কথা না মানায় ওর বন্ধুরা ওর ওপরে রেগে যায়, আর ওরা তার দোকানকে নিয়ে দুষ্পরিকল্পনা করে, আর একজন বাবার সহায়তা নিয়ে ওর দোকানের ওপর টোটকা মানে কালো জাদু করে দেয়। করণের দোকানে না হওয়ার কারণে ও বাবার দেওয়া তাবিজ পনির জিলিপির দোকানে টাঙিয়ে দেয়। এবার হবে আসল খেলা। যখন আমরা নষ্ট হয়েছি একসাথে, তাহলে ও কেন একা উন্নতি করবে? এই মাদুলিটা কিসের? হয়তো সুষমা এখানে রেখেছে, আমি এটা আমার হাতে বেঁধে নিই। আর যেই মাত্র রামদুলাল ওই তাবিজ নিজের গলায় বাঁধল, তক্ষুনি ও হুইল চেয়ার থেকে দাঁড়িয়ে পড়ল। মানে ওই কালো জাদুর কারণে উনি একদম ঠিক হয়ে গেলেন, আর উনি আবার হাঁটতে শুরু করলেন। এ কি, আমি তো হাঁটতে পারছি, আমার পা দুটো ঠিক হয়ে গেল। এই মাদুলিতে জাদু আছে। হায় ঈশ্বর, আপনাকে কোটি কোটি ধন্যবাদ। ওখানে দূরে দাঁড়িয়ে থাকা করণের বন্ধু সবকিছু দেখছিল, আর দেখে ও খুব অবাক হলো। আর তারপর ওই বাবার কাছে গেল। বাবা ওকে বলল, তুমি এটা চিন্তা করলে কি করে যে তোমাদের মতন পাজি ছেলেদের আমি এইভাবে সাহায্য করব? অনেক বছর আগেকার একটা ঘটনা। ওই দোকানের একটি মেয়ে আমার খিদে মিটিয়েছিল, আমাকে জিলিপি খাইয়েছিল, সেই জন্য আমি এই উপকার করেছি। এখন থেকে যে ওর দোকানের পনির জিলিপি খাবে, সে সব সময় খুব ভালো থাকবে, আর তার রোগও ঠিক হয়ে যাবে। আমাকে ক্ষমা করে দিন সাধু বাবা, আমার মনের মধ্যে পাপ ঢুকে গেছিল। আর সেরকমই হলো। ওনার জাদুই পনির জিলিপি প্রচণ্ডভাবে প্রসিদ্ধ হলো। করণের পরিশ্রমের কারণে ওর মামা মামিও ওর ওপর গর্বিত ছিল। এখন সবাই একসাথে মিলেমিশে থাকতে শুরু করে। দমাদমপুর গ্রামে রাজেশ তার স্ত্রী রেখার সাথে থাকতেন। রাজেশ নিজের ছেলে পুনিতের সাথে সিঙ্গারার দোকান চালাতেন। রাজেশের সিঙ্গারার দোকানের সামনে তার ছোটবেলার বন্ধু মুন্নার মাটির ভাঁড়ের চায়ের দোকান ছিল। রাজেশ মুন্নার কাছে সব সময় দেখা করতে যেত। কি খবর মুন্না, তোমার এই ভাঁড়ের চায়ের দোকান এত দেরি করে খুললে কেন আজকে? আরে এর কারণে যে আমাকে আমার বউয়ের
বাজে চা খেতে হলো। ক্ষমা করে দাও কীর্তন দাদা, আমার শরীরটা একটু খারাপ ছিল, সেই জন্য দোকানটা খুলতে আমার একটু দেরি হলো। আরে তাহলে ডাক্তারবাবুকে দেখিয়ে ওষুধ নাও আর আজকে একটু রেস্ট করো। আরে শরীর না থাকলে কিছু হবে? আগে আমি ওষুধ নিয়ে নিয়েছি, কিন্তু আজকে কি ব্যাপার, কোনো গ্রাহক দেখতেই পাচ্ছি না। আরে কি করে হবে, প্রণীত যে আজকে নিজের বন্ধুর বিয়েতে গেছে গো। দোকানে সিঙ্গারা তো ওই বানায়, তাই যখনই ও আসবে তখন দোকানে আবার সিঙ্গারা বানিয়ে আবার বিক্রি করবে। ততক্ষণে ওখানে প্রণীত চলে আসে। মুন্না কাকা, একটা চা দিন না, একটু তাড়াতাড়ি দিন, কারণ দোকানে মিষ্টি তৈরি করতে যেতে হবে। একটা কাজ করো, তুমি গিয়ে সিঙ্গারা তৈরি করা শুরু করো, আমি তোমার দোকানে পাঠিয়ে দেব। এটা ভালো হবে। আচ্ছা তাহলে তুই যা, আমি নিয়ে আসছি। প্রণীতের যাওয়ার পর মুন্না রাজেশকে বলে, আপনার ছেলেটা কিন্তু খুবই পরিশ্রমী, সারাদিন দোকান চালায়, খুব পরিশ্রম করে ও। এই কথাটা আমি খুব ভালোই জানি। চাটা এবার দাও, আমি নিয়ে যাই, তোমার সাথে বিকেলে দেখা করব, দিয়ে গল্প হবে খুব। প্রণীত নিজের সিঙ্গারার দোকানে দিন রাত পরিশ্রম করত। সারা দিন সিঙ্গারা বানিয়ে ওগুলো বিক্রি করার কাজ করত। কিন্তু এই ব্যাপারে প্রণীতের বন্ধু মংলু খুব হিংসে করত, কারণ তার সিঙ্গারার দোকান খুব ভালোই চলছিল আর মংলুর মিষ্টির দোকান সব সময় খালিই থাকত। বাবু মংলু, কোথায় আছিস? এই দেখ, প্রণীত তোর জন্য সিঙ্গারা পাঠিয়েছে। আগে আমি এক্ষুনি আসছি। আরে এর কি দরকার ছিল, আমি ওর কাছে গিয়ে দেখা করে নিচ্ছি। মংলু সঙ্গে সঙ্গে প্রণীতের দোকানে যায়। মনে হচ্ছে ভালোই কেনাবেচা হচ্ছে, ফ্রিতে সিঙ্গারা বিক্রি করছো। আরে না না, সেরকম কোনো ব্যাপার না, আসলে আজকে কয়েকটা সিঙ্গারা একটু বেশি তৈরি করেছিলাম, তাই ভাবলাম তোমাকে দিয়ে দিই। আমি সব জানি, তুই এইসব ইচ্ছে করেই করিস আমাকে নিচু করার জন্য। তোর সিঙ্গারার দোকান আমার মিষ্টির দোকানের থেকে বেশি ভালো চলে, সেই জন্য। আরে আমি এরকম করতে চাই না, তুমি ভুল ভাবছো। এই চুপ কর তো, আর নিজের কাজ কর। মংলু প্রণীতের দোকানে ওর সাথে ঝগড়া করার পর ওখান থেকে চলে যায় আর গিয়ে একটা জঙ্গলে গিয়ে বসে পড়ে। এই ব্যাটা প্রণীতটা নিজেকে কি মনে করে? মানছি ভালো সিঙ্গারা তৈরি করে, কিন্তু আমার মিষ্টিও তত খারাপ নয়, ওর একটা ব্যবস্থা করতেই হবে। মংলু নিজের মনেই কথা বলছিল, তক্ষুনি ওখানে গোলু চলে আসে, যে ওই গ্রামের একজন চোর ছিল আর জেল থেকে কিছুদিন আগেই ছাড়া পেয়ে বেরিয়েছিল। আরে গোলু দাদা, তুমি জেল থেকে কবে ছাড়া পেলে? আর এখানে এই বাগানে কি করছো? আরে আমি গত সপ্তাহে এসছি, আর আমি চুরি করব না, এবার থেকে সাধারণ মানুষের মতন বাঁচবো। আরে সাধারণ জীবনে অনেক গন্ডগোল রয়েছে, বুঝলে? এমন কেন বলছো তুমি? কি হয়েছে তোমার? মংলু গোলুকে নিজের সমস্ত সমস্যা বলে দেয় আর গোলু ওকে বলে, এই সামান্য ব্যাপার, যা গিয়েও সিঙ্গারার মধ্যে কিছু একটা মিশিয়ে দে, তাহলেই হয়ে গেল। মানে পেট খারাপ হওয়ার ওষুধ মিশিয়ে দে, তারপর দেখবি সারা গ্রামের লোক ওর সিঙ্গারা খেয়ে খালি জমির দিকে ছুটবে হাঁকতে, তখন খুব মজা হবে। এটা একটু বেশি বাড়াবাড়ি হবে না? দেখ, আমি তোকে উপায়টা বলে দিলাম, এবার তুই কি করবি না করবি তোর ব্যাপার। গোলুর কথাটা ঠিকই, আমিও সিঙ্গারাতে ওষুধ মিশিয়ে ওর পুরো দোকানটা তুলে দিয়েই ছাড়বো। মংলু নিজের বাড়িতে সারা রাত সেই ভাবনাতেই ছিল আর গোলুকে কিছু টাকা দিয়ে প্রণীতের সিঙ্গারার দোকানে গিয়ে ওষুধ মেলানোর জন্য বলে। আজকে মদের ব্যবস্থা তো হয়েই গেল, ওর সিঙ্গারাতে ওষুধ মিশিয়ে দেব আর তারপর বিকেলে সেইটা পেটে ঢেলে শুয়ে পড়বো। একেই তো বলে জীবন। আহা, যেন স্বর্গ, দারুণ লাগছে। গোলু প্রণীতের সিঙ্গারার দোকানে গিয়ে ওষুধ ছিটিয়ে দেয়। সেই দিন সিঙ্গারার দোকানে অনেক বিক্রি হয়, লোকেরা দূর দূর থেকে এসে ওষুধ মেলানো সিঙ্গারা খেতে শুরু করে দেয়। দেখলি মা, আজকে আমাদের সিঙ্গারা খুব বিক্রি হয়েছে। ঈশ্বর আমাদের ওপর এইভাবে আশীর্বাদ করুক আর দোকানটা ভালো করে চলুক। দুজন কথা বলছিলই, তক্ষুনি কিছু লোক পেটের ব্যথা নিয়ে ওখানে চলে আসে। তো তুমি সিঙ্গারাটা কি মিশিয়ে দিয়েছো? আমার বাড়িতে সব জল শেষ হয়ে গেছে, বারবার আমাকে জমিতে যেতে হচ্ছে।
তোমার সিঙ্গারা খুবই খারাপ ছিল। আমার পুরো পরিবার বাথরুমের চক্কর লাগাতে লাগাতে ক্লান্ত হয়ে গেছে। কি মিশিয়েছো তোমার সিঙ্গারার মধ্যে? আমি তো এমনিতেই পাতলা, তার উপরে পাতলা পায়খানা হতে হতে আরো পাতলা হয়ে গেছি। ওষুধওয়ালা সিঙ্গারা খেয়ে পুরো গ্রামের লোকেদের পেট খারাপ হয়ে গেছিল। আর এই সব কারণেই প্রণীতের সিঙ্গারার দোকান এখন চলা বন্ধ হয়ে গেল। আজকের পর থেকে তোমার দোকানে আর কেউ আসবে না, সবাই মিষ্টি খাবে, কেউ সিঙ্গারা খাবে না। প্রণীতের দোকান না চলার কারণে মঙ্গলুর মিষ্টির দোকান খুব ভালো চলতে শুরু করে। এই ব্যাপারে প্রণীত চিন্তিত হয়ে মুন্নার চায়ের দোকানে পৌঁছায়। কি আর বলি মুন্না কাকা, সবকিছু বেশ ভালোভাবেই তো চলছিল, আর আজ আমার কি অবস্থা হয়েছে দেখো। বাবা, এরকম তো জীবনে হতেই থাকে, আর উঁচু চিন্তাধারা। মুন্না কাকুর মুখে এই সাধারণ জীবনের কথা শুনে প্রণীত ওখানে নিজের বাবাকে ডেকে পাঠায়। বাবা, এখানে এসো, আমার কাছে আমাদের দোকানটা রক্ষা করার একটা উপায় রয়েছে। কি উপায় আছে বাবা? তুমি তো খুব ভালো খিচুড়ি বানাও। আচ্ছা, আমরা যদি এখন থেকে খিচুড়ির ব্যবসা করি, যাদের যাদের পেট খারাপ হয়েছে না, তারা যদি খিচুড়ি খায় ভালো হবে, আর তারা হালকা খাবারও খেতে পারবে, আর আমাদের যে ব্যবসাটা নষ্ট হয়েছে সেটাও ঠিক হয়ে যাবে, তাই না? বাহ বাছা বাহ, কি ভালো উপায় বের করেছিস, আমরা তাই করব। আচ্ছা, আমিও কি এর মধ্যে যুক্ত হতে পারি? আমি আমার ভাঁড়ে চা বিক্রি করবো এর মধ্যে। আরে হ্যাঁ হ্যাঁ, এটা আবার জিজ্ঞাসা করার কি আছে? তুমি নিশ্চয় আমাদের ভাঁড়ের খিচুড়ির দোকানে চলে আসবে চা বিক্রি করতে, বুঝেছো? রাজেশ, মুন্না আর প্রণীত সেই দিনই নিজেদের কুল্লার খিচুড়ির দোকান খুলে দেয়, আর রাজেশ খিচুড়ি বানিয়ে প্রণীতকে দেয়। প্রণীত ওগুলোকে মাটির ভাঁড়ে রেখে লোকেদের বিক্রি করতে শুরু করে। এসো এসো, ভাঁড়ের খিচুড়ি বিক্রি করো, যার যার পেট খারাপ হয়েছে এখানে চলে এসো, আর এই খিচুড়ি খেয়ে যাও, প্রথম দিনে ফ্রিতে চিকিৎসা। হ্যাঁ বাচ্চা, প্রথম দিনে ফ্রিতে চিকিৎসা করে খুব ভালো করেছো। আজকে যদি কারোর পেট ঠিক হয়ে যায় তাহলে কাল থেকে আমাদের গ্রাহক বেড়ে যাবে। প্রথম দিনই ভাঁড়ের খিচুড়ি খুব বিক্রি হয়, তাদের গ্রাহকরাও খুব খুশি হয়। যেমন যেমন লোকেরা জানতে শুরু করে যে ভাঁড়ের খিচুড়ি খাওয়ার কারণে তাদের পেট পরিষ্কার হয়ে যাবে, তারা প্রণীতের খিচুড়ির দোকানে যেতে শুরু করে। আমাকে আমার পুরো পরিবারের জন্য খিচুড়ি প্যাক করো, আর এইবার একটু বেশিই দিও। দেখতে দেখতেই প্রণীত, মুন্না আর রাজেশের ভাঁড়ের খিচুড়ির দোকান খুব ভালো চলতে শুরু করে। দুজন বাবা ছেলে আর মুন্না ভাঁড়ের খিচুড়ির দোকান ভালো করে চালাতে শুরু করে। তোমাদের অশেষ ধন্যবাদ যে তুমি আমাকেও তোমাদের ভাঁড়ের খিচুড়ির অংশ করেছো। এটা তো আমাদের কাছে সৌভাগ্যের ব্যাপার যে আমাদের ওপরে যখন বিপদ এসে পড়েছিল তখন আপনি আমাদের সঙ্গে ছিলেন। এই সব কিছু দেখে গোলু আর মঙ্গলু নিজের মাথা পেটাতে শুরু করে। গোলু চুরির জন্য পুলিশ আবার ধরে ফেলে, আর মঙ্গলু নিজের ছোট্ট মিষ্টির দোকান আবার চালাতে শুরু করে, যেটা মোটেই চলতো না।